প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমাম হাসান, প্রভাষক অর্থনীতি, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা। আজকে আমরা যে টপিক্সটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা কি আসলে? আমরা জানি আমাদের অভাব হচ্ছে অসীম, কিন্তু সম্পদ হচ্ছে সীমিত। আমাদের অভাব হচ্ছে অসীম, কিন্তু সম্পদ হচ্ছে সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে আমরা আমাদের অসীম অভাবকে পূরণ করতে পারি না। অর্থাৎ আমাদের অসীম অভাবকে সম্পূর্ণরূপে আমরা পূরণ করতে পারি না। এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাবকে পূরণ করতে গেলে প্রতিনিয়ত আমাদেরকে কতিপয় সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু না কিছু প্রবলেম প্রতিনিয়ত আমাদেরকে ফেস করতে হয়। এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করতে গিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় আমাদেরকে, যে সমস্যাগুলো আমাদেরকে ফেস করতে হয়, ওই সমস্যাগুলোর নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। তবে আবার বলছি, আমাদের অভাব হচ্ছে অসীম, কিন্তু সম্পদ হচ্ছে সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করতে গেলে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়, যে সমস্যাগুলো আমাদেরকে ফেস করতে হয়, যে প্রবলেমগুলো আমাদেরকে ফেস করতে হয়, ওই সমস্যাগুলোর নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। অর্থনীতিতে মৌলিক অর্থনৈতিক সমস্যা সম্পর্কে সর্বপ্রথম যিনি আলোচনা করেন বা মৌলিক অর্থনৈতিক সমস্যার ধারণা যিনি প্রদান করেন সর্বপ্রথম, তিনি হচ্ছেন P.A. স্যামুয়েলসন, অর্থাৎ পল আর্থার স্যামুয়েলসন। P.A. স্যামুয়েলসন অর্থাৎ পল আর্থার স্যামুয়েলসন। তিনি অর্থনৈতিক মৌলিক অর্থনৈতিক সমস্যা ধারণাটি সম্পর্কে সর্বপ্রথম আলোচনা করেন। এই পল আর্থার স্যামুয়েলসনের মতে মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে কি উৎপাদন করা হবে, কি উৎপাদন করা হবে। দুই নম্বর হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। সর্বশেষ তিন নম্বর হলো কার জন্য উৎপাদন করা হবে। আমি আবার বলছি, আমাদের অভাব অসীম, কিন্তু সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করতে গেলে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়, সেই সমস্যাগুলোর নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। আর মৌলিক অর্থনৈতিক সমস্যা সম্পর্কে যিনি প্রথম ধারণা দেন, তিনি হচ্ছেন পল আর্থার স্যামুয়েলসন। এই পল আর্থার স্যামুয়েলসনের মতে অর্থনীতিতে মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে তিনটি। শুধু এই তিনটি সমস্যা আমাদের দেশের জন্য না, বিশ্বের যে কোনো রাষ্ট্রের জন্য, যে কোনো অর্থনীতির জন্য, যে কোনো অর্থ ব্যবস্থার জন্য প্রধান মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে তিনটি। তার মানে বাংলাদেশের ক্ষেত্রে যেমন মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটি, আমেরিকার ক্ষেত্রে মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটি, ব্রিটেনের ক্ষেত্রে মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটি। অর্থাৎ বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রের ক্ষেত্রে, প্রত্যেকটি অর্থ ব্যবস্থার ক্ষেত্রে মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে কি উৎপাদন করা হবে অথবা কতটুকু পরিমাণে উৎপাদন করা হবে। দুই নম্বর হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। আর তিন নম্বর হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। আমরা প্রথম ধারণাটি নিয়ে আজকে ব্যাখ্যা করতে চেষ্টা করব, অর্থাৎ কি উৎপাদন করা হবে এই সম্পর্কে আমরা আজকে ব্যাখ্যা করতে চেষ্টা করব। আমরা উৎপাদন সম্ভাবনা রেখা যখন পড়িয়েছি, তখন সেখানে উদাহরণ হিসেবে বলেছিলাম যে আমাদের এক খণ্ড জমি আছে। উদাহরণ হিসেবে বলেছিলাম আমাদের এক খণ্ড জমি আছে। এই এক খণ্ড জমিকে আমি
ইচ্ছে করলে পুরো জমিতে ধান চাষ করতে পারি, আবার ইচ্ছে করলে পুরো জমিতে গম চাষ করতে পারি, অথবা ইচ্ছে করলে পুরো জমিকে কিছু অংশ ধান এবং কিছু অংশ গম চাষ করতে পারি। কিন্তু আমি ধান গম অর্থাৎ আমার যা কিছু প্রয়োজন আমি সব কিছু একসাথে উৎপাদন করতে পারি না, কারণ আমার সম্পদ হচ্ছে সীমিত। এই সম্পদের সীমাবদ্ধতার কারণে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় আমরা আসলে কি ধান উৎপাদন করব, নাকি গম উৎপাদন করব, নাকি ধান এবং গমের মধ্যে একটা সমন্বয় ঘটাবো। আর যদি সমন্বয় ঘটাই তাহলে ধান বেশি করব নাকি গম বেশি করব, অথবা গমের উৎপাদন বেশি করব নাকি ধানের উৎপাদন বেশি করব, অথবা ধান এবং গম সমান পরিমাণে উৎপাদন করব। এই সমস্যাগুলোর সম্মুখীন আমাকে হতে হয়, এই প্রশ্নগুলোর সম্মুখীন আমাদেরকে হতে হয়, এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে খুঁজতে হয়। তার মানে সম্পদের সীমাবদ্ধতার কারণে কোন দ্রব্য উৎপাদন করতে হবে অথবা কতটুকু পরিমাণে উৎপাদন করতে হবে এই সিদ্ধান্তটুকুকে আমাকে নিতে হয়। আর এই সিদ্ধান্তটুকু নেওয়ার জন্যই আমরা যে সমস্যাটার সম্মুখীন হচ্ছি তার নাম হচ্ছে কি উৎপাদন করা হবে অথবা কতটুকু পরিমাণে উৎপাদন করা হবে। এই ধারণাটিকে আমরা যখন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি তখন আমরা বুঝাতে পারি এভাবে, দুইটা অক্ষ, আমরা একটা অক্ষে ধরে নিচ্ছি ধান আর আরেকটা অক্ষে আমরা দেখাচ্ছি গম। কি উৎপাদন করা হবে এই ধারণাটি ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা মূলত যে রেখাটির সাহায্য গ্রহণ করব তা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তোমরা অলরেডি জানো এই ধরনের একটা উৎপাদন সম্ভাবনা রেখা। এখন যদি তুমি সিদ্ধান্ত নাও শুধু ধান উৎপাদন করবে তাহলে তুমি এ বিন্দুতে উৎপাদন করতে সক্ষম হবে। আবার যদি তুমি সিদ্ধান্ত নাও শুধু গম উৎপাদন করবে তাহলে বি বিন্দুতে উৎপাদন করতে সক্ষম হবে। আবার তুমি যদি মনে করো ধানের উৎপাদন করবে বেশি কিন্তু গমের উৎপাদন করবে কম, অর্থাৎ ধানের উৎপাদন করবে বেশি কিন্তু গমের উৎপাদন করবে কম, এই ক্ষেত্রে তুমি সি বিন্দুতে উৎপাদন করতে পারবে। আবার যদি তুমি মনে করো গমের উৎপাদন বেশি করবে কিন্তু ধানের উৎপাদন কম করবে তাহলে তুমি এভাবে করতে পারো ডি বিন্দুতে। আবার যদি মনে করো ধান এবং গম দুইটাই সমান পরিমাণে উৎপাদন করবে তাহলে হয়তো ঠিক মাঝামাঝি করতে পারো এখানে ই। আমি আবারও বলছি, যদি তুমি শুধু আমরা কি উৎপাদন করা হবে এই ধারণাটি ব্যাখ্যা দিতে গিয়ে আমরা যে রেখাটির সহযোগিতা নিচ্ছি, যে রেখাটির সাহায্য নিচ্ছি সেই রেখাটির নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখার আমরা ভূমি অক্ষে দেখাচ্ছি ধান এবং লম্ব অক্ষে দেখাচ্ছি গম। এখন যদি আমরা শুধু ধান উৎপাদন করতে চাই তাহলে এ বিন্দুতে উৎপাদন করব, অর্থাৎ এক্ষেত্রে গমের উৎপাদন হবে 0। আবার যদি আমরা শুধু গম উৎপাদন করতে চাই তাহলে উৎপাদন করব বি বিন্দুতে, এক্ষেত্রে ধানের উৎপাদন হবে 0। আবার আমরা ইচ্ছে করলে অধিক পরিমাণে ধান এবং কম পরিমাণে গম উৎপাদন করতে পারি, যেমন এই যে সামান্য পরিমাণ গম কিন্তু অধিক পরিমাণে ধান, ইচ্ছে করলে আমরা এটা উৎপাদন করতে পারি, এই ক্ষেত্রে আমাদের উৎপাদন বিন্দু হবে সি। আবার আমরা যদি ইচ্ছে করি তাহলে অধিক পরিমাণে গম এবং কম পরিমাণে ধান, যেমন এমনটা উৎপাদন করতে পারি, আর হলো কম পরিমাণে গম, অধিক পরিমাণে গম কিন্তু স্বল্প পরিমাণে ধান, এক্ষেত্রে আমাদের উৎপাদন বিন্দু হবে মূলত ডি। আবার আমরা যদি ইচ্ছে করি তাহলে সমান সমান, অর্থাৎ ধান যতটুকু গমের পরিমাণও ততটুকু 50-50 উৎপাদন করতে পারি, এই ক্ষেত্রে আমাদের দেখো এই এতটুকু হচ্ছে আমার ধান গম, আবার এতটুকু পরিমাণ হচ্ছে গম। তার মানে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হচ্ছে আমি কি এ বিন্দুতে উৎপাদন করব নাকি বি বিন্দুতে উৎপাদন করব নাকি সি নাকি ডি নাকি ই বিন্দু। কিন্তু এই যে সমস্যাটা আমার সম্মুখীন হলাম
এই সমস্যাটার সম্মুখীন হয়েছি মূলত আমাদের সম্পদের সীমাবদ্ধতার কারণে, আমাদের সম্পদের স্বল্পতার কারণে। যদি আমাদের সম্পদ সীমাবদ্ধ না হতো, যদি আমাদের সম্পদ স্বল্প না হতো, সম্পদের পরিমাণ যদি অ্যাভেলেবেল হতো, সম্পদের পরিমাণ যদি অসীম হতো, তাহলে আমরা এই সমস্যাটার সম্মুখীন হতে হতো না। তার মানে এই যে কি উৎপাদন করা হবে, এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যাটি, এই সমস্যাটি সৃষ্টি হয়েছে মূলত সম্পদের স্বল্পতা থেকে। তার মানে সম্পদের স্বল্পতার কারণে কোন দ্রব্যটি উৎপাদন করা হবে অথবা কতটুকু পরিমাণে উৎপাদন করা হবে, এই সিদ্ধান্তটি নিতে গিয়ে আমরা এক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি, অর্থাৎ সিদ্ধান্তহীনতার সম্মুখীন হচ্ছি। আর যে সমস্যার সম্মুখীন হচ্ছি এটাকে বলা হয় মূলত নির্বাচন সমস্যা। এটাকে বলা হয় মূলত নির্বাচন সমস্যা। তাহলে কি নির্বাচন সমস্যা? মূলত এটা হচ্ছে আমাদের দ্রব্য নির্বাচন সমস্যা। অর্থাৎ আমরা আসলে কোন দ্রব্যটি উৎপাদন করব, আমি কি ধান উৎপাদন করব নাকি গম উৎপাদন করব, তার মানে হচ্ছে আমাকে নির্বাচন করতে হচ্ছে আমি কোনটি উৎপাদন করব। যদি সম্পদ সীমিত না হতো, যদি সম্পদ অসীম হতো, আমার যদি অ্যাভেলেবেল পরিমাণ সম্পদ থাকতো, তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হতো না আমি কি ধান উৎপাদন করব নাকি গম উৎপাদন করব, নাকি কোনটা বেশি করব নাকি কোনটা কম করব। তাহলে আমরা আবারও বলছি, মৌলিক অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয় মূলত সম্পদের স্বল্পতা থেকে। সম্পদ যদি অসীম হতো, সম্পদ যদি স্বল্প না হতো, তাহলে কোনোদিনও মৌলিক অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হতো না। আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটির মধ্যে প্রথম সমস্যাটি নিয়ে আলোচনা করতে চেষ্টা করেছি। আমরা এখন আলোচনা করব মৌলিক অর্থনৈতিক সমস্যার দ্বিতীয় সমস্যাটি নিয়ে। আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা ছিল তিনটি। এক নাম্বার ছিল কি উৎপাদন করা হবে, যেটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এখন আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যার দ্বিতীয় সমস্যাটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিভাবে উৎপাদন করা হবে। কিভাবে উৎপাদন করা হবে। মূলত কিভাবে উৎপাদন করা হবে এটিও একটি নির্বাচন সমস্যা। কি উৎপাদন করা হবে এটি যেমন ছিল নির্বাচন সমস্যা, মূলত এটি ছিল নির্বাচন সমস্যা। নির্বাচন সমস্যা। কি নির্বাচন? দ্রব্য নির্বাচন। এটাও ছিল নির্বাচন সমস্যা। মূলত কি নির্বাচন ছিল এটা? এটা ছিল দ্রব্য নির্বাচন, অর্থাৎ কি উৎপাদন করা হবে এটা হচ্ছে একটি নির্বাচন সমস্যা। মূলত সেখানে আমাদেরকে নির্বাচন করতে হয়, বাছাই করতে হয় মূলত আমরা কোন দ্রব্যটি উৎপাদন করব। দুই নাম্বার মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। মূলত এটিও একটি নির্বাচন সমস্যা, তবে এটার ক্ষেত্রে আমাদেরকে নির্বাচন করতে হবে মূলত হচ্ছে এটাও নির্বাচন সমস্যা। ভালো করে বুঝতে হবে, নির্বাচন সমস্যা। তবে এক্ষেত্রে আমাদেরকে নির্বাচন করতে হয় কৌশল নির্বাচন। কৌশল বলতে কিসের কৌশল? উৎপাদনের কৌশল। খেয়াল করবো ভালো করে। তাহলে আমরা আলোচনা করতেছি মূলত কিভাবে উৎপাদন করা হবে। কিভাবে উৎপাদন করা হবে এটাও একটা নির্বাচন সমস্যা। মূলত এখানে আমাকে নির্বাচন করতে হবে কৌশল। কিসের কৌশল নির্বাচন করব? আমরা এখানে নির্বাচন করব উৎপাদনের কৌশল, অর্থাৎ কোন কৌশলে আমরা উৎপাদন করব। উৎপাদনের কৌশল হচ্ছে দুটি। উৎপাদনের কৌশল হচ্ছে দুটি। এক নাম্বার হচ্ছে শ্রমনিবিড়। খেয়াল করো ভালো করে, এক নাম্বার হচ্ছে শ্রমনিবিড়। শ্রমনিবিড় উৎপাদন কৌশল। দুই নাম্বার হচ্ছে মূলধন নিবিড়। আমরা আবার বলছি, কিভাবে উৎপাদন করা হবে এটাও একটা নির্বাচন সমস্যা। মূলত এটা হচ্ছে কৌশল নির্বাচন সমস্যা। কিসের কৌশল নির্বাচন করবে? উৎপাদনের কৌশল নির্বাচন সমস্যা। অর্থাৎ কোন কৌশলে আমরা যে দ্রব্যটি নির্বাচনের জন্য বা উৎপাদনের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি একটু আগে, হয় ধান না হয় গম না হয় একটা সংমিশ্রণ, যেটাই হোক আমরা প্রবলেম ছিল, ওই প্রবলেমটাকে ফেস করে আমরা একটা সিদ্ধান্ত এসেছিলাম যে কোনো একটা আমরা উৎপাদন করব, হয় ধান না হয় গম। এখন উৎপাদন করার সিদ্ধান্ত নিলেই শেষ না, কোন প্রসেসে উৎপাদন করব সেটা আমাদেরকে ডিসিশন নিতে হচ্ছে। অর্থাৎ কোন কৌশল আমরা অ্যাপ্লাই করব। আমাদের কৌশল হচ্ছে দুটি, একটি হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল,
আরেকটি হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল। 1 নম্বর হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল, 2 নম্বর হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল। তাহলে শ্রমনিবিড় উৎপাদন কৌশল কি? মূলত যে উৎপাদন কৌশলে শ্রমিকের ব্যবহার হয় বেশি, শ্রমিকের ব্যবহার হবে বেশি কিন্তু মূলধনের ব্যবহার হবে কম। খেয়াল করো ভালো করে, যে উৎপাদন কৌশলের ক্ষেত্রে শ্রমিকের ব্যবহার হবে বেশি, মূলধনের ব্যবহার হবে কম, অর্থাৎ মেশিনারিজের ব্যবহার হবে কম, যন্ত্রপাতির ব্যবহার হবে কম কিন্তু মানুষের ব্যবহার হবে বেশি, শ্রমের ব্যবহার হবে বেশি, ওই কৌশলের নাম হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল। 2 নম্বর হচ্ছে আমাদের মূলধন নিবিড় উৎপাদন কৌশল, অর্থাৎ যে কৌশলের মধ্যে শ্রমিকের ব্যবহার হবে কম, শ্রমিকের ব্যবহার হবে কম কিন্তু মূলধনের ব্যবহার হবে বেশি, শ্রমিকের ব্যবহার হবে কম কিন্তু মূলধনের ব্যবহার হবে বেশি, ওই উৎপাদন কৌশলের নাম হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কে কোন কৌশল গ্রহণ করবে? আমি কোন কৌশল গ্রহণ করব আসলে, অর্থাৎ তুমি একজন উৎপাদনকারী হিসেবে কোন কৌশলটি তুমি গ্রহণ করবে? প্রত্যেক উৎপাদনকারীর টার্গেট হচ্ছে, ভালো করে খেয়াল করো, প্রত্যেক উৎপাদনকারীর টার্গেট হচ্ছে উৎপাদনের যত খরচ আছে উৎপাদন খরচ কমানো কিন্তু মুনাফার পরিমাণ বাড়ানো। প্রত্যেক উৎপাদনকারীর টার্গেট হচ্ছে উৎপাদন খরচ কমানো কিন্তু মুনাফার পরিমাণ বাড়ানো। তার মানে একজন উৎপাদনকারী হিসেবে আমি বা তুমি ওই কৌশলটা গ্রহণ করব যে কৌশল গ্রহণ করলে আমার উৎপাদন খরচ হবে কম কিন্তু মুনাফা অর্জন করতে পারবো বেশি। তার মানে যে দেশে শ্রমিক সস্তায় পাওয়া যায়, যে দেশে শ্রমিকের মজুরি কম, শ্রমিক অ্যাভেলেবেল, সেই দেশ গ্রহণ করবে শ্রমনিবিড় উৎপাদন কৌশল। কারণ শ্রমিক বেশি হওয়ার কারণে, শ্রমিক অ্যাভেলেবেল হওয়ার কারণে, শ্রমিকের মজুরি কম হওয়ার কারণে তার উৎপাদন খরচ কম হবে, উৎপাদন খরচ কম হবে। কিন্তু যে দেশে শ্রমিকের পরিমাণ কম, শ্রমিকের মজুরি অনেক বেশি কিন্তু মূলধন সস্তা, মেশিনারি সস্তা, সেই দেশ গ্রহণ করবে মূলধন নিবিড় উৎপাদন কৌশল। কারণ তারা যদি মূলধন নিবিড় উৎপাদন কৌশল গ্রহণ করে তাহলে তাদের উৎপাদন খরচ হবে কম কিন্তু মুনাফার পরিমাণ হবে বেশি। সাধারণত উন্নত দেশগুলো, আমেরিকা বলতে পারি আমরা, ব্রিটেন বলতে পারি, রাশিয়া বলতে পারি, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলো, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলো, যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, যারা অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে প্রথম ক্যাটাগরিতে আছে, ফার্স্ট সারিতে আছে, ওই রাষ্ট্রগুলো মূলত গ্রহণ করবে মূলধন নিবিড় উৎপাদন কৌশল। কারণ ওই রাষ্ট্রগুলোতে মূলধনের পরিমাণ অ্যাভেলেবেল, মূলধন সস্তা কিন্তু শ্রমিক পাওয়া যায় অধিক কষ্ট করতে হয়, অধিক ব্যয় খরচ করতে হয়, অনেক মজুরি দিতে হয়। সেজন্য উন্নত রাষ্ট্রগুলো গ্রহণ করবে মূলধন নিবিড় উৎপাদন কৌশল। কিন্তু আমাদের বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে, উন্নয়নশীল দেশ যেগুলো আছে, অনুন্নত দেশগুলো আছে, যে সমস্ত দেশের জনসংখ্যার পরিমাণ বেশি কিন্তু মূলধনের পরিমাণ কম, ওই সমস্ত রাষ্ট্রগুলো শ্রমনিবিড় উৎপাদন কৌশল গ্রহণ করবে। কারণ তারা যদি শ্রমনিবিড় উৎপাদন কৌশল গ্রহণ করে তাহলে তাদের উৎপাদন খরচ হবে কম, আর যদি উন্নত কান্ট্রিগুলো মূলধন নিবিড় উৎপাদন কৌশল গ্রহণ করে তাহলে তাদের খরচের পরিমাণ হবে কম। এক কথায় যে কৌশল গ্রহণ করলে উৎপাদন খরচ হবে কম কিন্তু মুনাফার পরিমাণ হবে বেশি, ওই উৎপাদন কৌশলটাই গ্রহণ করা হবে। অর্থাৎ যে কৌশল যে রাষ্ট্রের অনুকূলে থাকবে, যে কৌশল যার পক্ষে থাকবে, যে কৌশল যার অনুকূলে থাকবে, সে ওই কৌশলটি গ্রহণ করবে। আমরা একটু চিত্রের মাধ্যমে একটু ব্যাখ্যা দিচ্ছি, খেয়াল করো একটু। আমরা দেখাচ্ছি, একটা অক্ষে দেখাচ্ছি আমরা লেবার, আরেকটা অক্ষে দেখাচ্ছি আমরা ক্যাপিটাল। অর্থাৎ লেবার মানে হলো শ্রম আর ক্যাপিটাল মানে হচ্ছে আমাদের মূলধন। তাহলে আমরা দুইটা অক্ষে দেখাচ্ছি দুইটা জিনিস, একটা অক্ষে দেখাচ্ছি শ্রম আর একটা অক্ষে দেখাচ্ছি মূলধন। তুমি তোমার ইচ্ছে মতে, আমি ভূমি অক্ষে দেখিয়েছি শ্রম কিন্তু লম্বা অক্ষে দেখিয়েছি মূলধন।
তুমি ইচ্ছে করলে মূলধনকে দেখাতে পারবে ভূমি অক্ষে, আবার শ্রমকে দেখাতে পারবে লম্ব অক্ষে। অর্থাৎ তুমি তোমার নিজের ইচ্ছে মোতাবেক এই কাজটি করতে সক্ষম হবে, কোনো সমস্যা নেই। আর এই কীভাবে উৎপাদন করা হবে এ ধারণাটি ব্যাখ্যা করার জন্য আমরা যে রেখাটি ব্যবহার করি সেই রেখাটির নাম হচ্ছে আই কিউ, অর্থাৎ আইসোকোয়ান্ট, অথবা এটার নাম বলি আমরা ইপি ইকুয়াল প্রোডাকশন, অথবা আইপি আইসো প্রোডাকশন। তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হলো নিশ্চয়ই এগুলো পড়ে আসছো, আইসোটপ, আইসোটন, আইসোবার, আইসোমার, এগুলো পড়ে আসছে। অর্থাৎ যেখানে প্রোটন সংখ্যা সমান ছিল তার নাম ছিল কি আইসোটপ, যেখানে নিউট্রন সংখ্যা সমান ছিল তার নাম ছিল কি আইসোটন, যেখানে ভর সংখ্যা সমান ছিল তার সঙ্গে আইসোবার। অর্থাৎ এই আইকিউ মানে আইসোকোয়ান্ট, অর্থাৎ সম পরিমাণ, ইপি মানে ইকুয়াল প্রোডাকশন, সম পরিমাণ উৎপাদন, অথবা আইসো প্রোডাক্ট বা সমান পরিমাণ উৎপাদন। অর্থাৎ এমন একটি রেখা দ্বারা আমরা এটাকে ব্যাখ্যা করি যে রেখার প্রত্যেকটি বিন্দুতে উৎপাদন সমান, যে রেখার প্রত্যেকটি বিন্দুতে উৎপাদন সমান। আমি আবার বলছি, কিভাবে উৎপাদন করা হবে এই সমস্যাটি ব্যাখ্যা করার জন্য আমরা যে রেখাটি ব্যবহার করি সে রেখার নাম হচ্ছে সম উৎপাদন রেখা। অর্থাৎ সম উৎপাদন রেখার প্রত্যেকটি বিন্দুর উৎপাদনের পরিমাণ সমান। যদি আমি এখানে একটা বিন্দু ধরি এ বিন্দু, তাহলে এ বিন্দুতে উৎপাদনের পরিমাণ যত হবে, ঠিক বি বিন্দু যদি এখানে ধরি তাহলে বি বিন্দুতেও উৎপাদনের পরিমাণ ঠিক একই সমান হবে। কিন্তু বি বিন্দুতে আমরা মূলত গ্রহণ করতেছি, দেখো বি বিন্দুতে আমাদের শ্রমের ব্যবহার হচ্ছে বেশি কিন্তু মূলধনের ব্যবহার হচ্ছে কম। তার মানে বি বিন্দু হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল, শ্রমনিবিড় উৎপাদন কৌশল। আবার আমরা যদি এ বিন্দুর কথা চিন্তা করি, এ বিন্দুতে আমরা মূলধন ব্যবহার করতেছি বেশি কিন্তু শ্রমের ব্যবহার হচ্ছে কম। তার মানে এটা হচ্ছে আমাদের মূলধন নিবিড়, এ বিন্দু হচ্ছে আমাদের মূলধন নিবিড় উৎপাদন কৌশল, আর বি বিন্দু হচ্ছে আমাদের শ্রমনিবিড় উৎপাদন কৌশল। কিন্তু এ বিন্দু এবং বি বিন্দু যে বিন্দুতেই উৎপাদন করি না কেন, যে কৌশলে উৎপাদন করি না কেন, আমরা উৎপাদনের পরিমাণ হবে এক সমান। ধরে নিচ্ছি আমি 1000 কেজি উৎপাদন করতে সক্ষম। আমি যদি শ্রমনিবিড় উৎপাদন কৌশল গ্রহণ করি তাহলেও আমি উৎপাদন করতে পারবো 1000 কেজি। আবার যদি মূলধন নিবিড় উৎপাদন কৌশল গ্রহণ করি তাহলেও উৎপাদন করতে পারবো 1000 কেজি। কারণ এই উৎপাদন সম উৎপাদন রেখার প্রত্যেকটি বিন্দুর উৎপাদন হচ্ছে সমান। যেহেতু উৎপাদন সমান, কিন্তু বি বিন্দুতে করলে শ্রমিক সস্তা হয়, কিন্তু এ বিন্দুতে গেলে মূলধন সস্তা হয়। তাহলে যার জন্য যেটা সস্তা হয় সে সেটা গ্রহণ করবে। যদি আমরা বাংলাদেশকে আর ব্রিটেনকে করি তাহলে বি বিন্দুতে উৎপাদন করবে বাংলাদেশ, বিডি, কারণ বাংলাদেশ গ্রহণ করবে শ্রমনিবিড় উৎপাদন কৌশল। আর যদি এ বিন্দুতে করি তাহলে এখানে করবে ইউএসএ, কারণ আমেরিকার জন্য হচ্ছে মূলধন সস্তা, সেজন্য আমেরিকা উৎপাদন করবে এ বিন্দুতে, কিন্তু বাংলাদেশ উৎপাদন করবে বি বিন্দুতে। তবে উভয় পক্ষে উৎপাদন করবে এক সমান, কোনো পক্ষ বেশি উৎপাদন করবে না। তাহলে আমরা আবারও রিপিট করে বলছি, আমরা প্রথমে পড়েছি কি উৎপাদন করা হবে। মূলত এটা ছিল একটা নির্বাচন সমস্যা। কি নির্বাচন সমস্যা? দ্রব্য নির্বাচন, কোন ধরনের দ্রব্য নির্বাচন করা হবে এই ধরনের একটা সমস্যা। আর এই সমস্যার সমাধান করে সিদ্ধান্তে আসার পরে আমরা দ্বিতীয়ত যে সমস্যার সম্মুখীন হই তা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে, অর্থাৎ কোন কৌশলে উৎপাদন করা হবে, কোন প্রসেসে উৎপাদন করা হবে, কোন টেকনিকে উৎপাদন করা হবে। সেক্ষেত্রে এসে আমরা দেখি দু ধরনের টেকনিক আছে। একটা হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল, আর একটা হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল। যদি শ্রমিকের পরিমাণ বেশি ব্যবহার করা হয়, মূলধনের পরিমাণ কম ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল। আর যদি মূলধনের পরিমাণ বেশি ব্যবহার করা হয় কিন্তু শ্রমের পরিমাণ কম ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল। তাহলে কোন রাষ্ট্র কোনটি গ্রহণ করবে? মূলত রাষ্ট্রের টার্গেট হচ্ছে, উৎপাদনকারীর টার্গেট হচ্ছে খরচ কমানো কিন্তু মুনাফা বাড়ানো। অর্থাৎ যে রাষ্ট্র যে কৌশল গ্রহণ করলে উৎপাদন খরচ কমে যাবে ওই রাষ্ট্র ওই কৌশলটাই গ্রহণ করবে, বাকিটা গ্রহণ করবে না। আমরা চিত্রের মাধ্যমে দেখালাম, একটা অক্ষে দেখিয়েছি শ্রম, আরেকটি অক্ষে দেখিয়েছি মূলধন।
এবং যে রেখার মাধ্যমে ব্যাখ্যা করেছি ওই রেখাটির নাম হচ্ছে সম উৎপাদন রেখা, অর্থাৎ যে রেখার প্রত্যেকটি বিন্দুর উৎপাদন সমান, এ বিন্দুর উৎপাদন যত বি বিন্দুর উৎপাদনও তত। আমরা ধরে নিয়েছি উভয় বিন্দুর উৎপাদন হচ্ছে 1000 কেজি। এক্ষেত্রে যে রাষ্ট্রটা শ্রমনিবিড় কৌশল গ্রহণ করলে উৎপাদন খরচ কম হবে সেই রাষ্ট্র উৎপাদন করবে বি বিন্দুতে, আর যে রাষ্ট্র মূলধন নিবিড় কৌশল গ্রহণ করলে উৎপাদন খরচ কম হবে সে রাষ্ট্র উৎপাদন করবে এ বিন্দুতে। যদি আমরা দুইটা দেশকে তুলনা করি, বাংলাদেশ এবং আমেরিকা, তাহলে বাংলাদেশ উৎপাদন করবে বি বিন্দুতে, কারণ বাংলাদেশের শ্রমিকের পরিমাণ বেশি, শ্রমিক সস্তা, অর্থাৎ শ্রম নির্ভর কৌশল গ্রহণ করলে খরচ কম হবে। একই রকমভাবে আমেরিকা বা ইউএসএ উৎপাদন করবে এ বিন্দুতে, কারণ ইউএসএতে শ্রমিকের মজুরি বেশি কিন্তু মূলধনের কস্ট কম, সেজন্য তারা যদি এ বিন্দুতে উৎপাদন করে অর্থাৎ মূলধন নিবিড় কৌশল গ্রহণ করে তাহলে তাদের উৎপাদন খরচ হবে বেশি, উৎপাদন খরচ হবে কম। ফাইনালি ডিসিশন হচ্ছে একটাই, প্রত্যেকটি রাষ্ট্র ওই কৌশলটাই গ্রহণ করবে যে কৌশলটি গ্রহণ করলে তার জন্য উৎপাদন খরচ কম হবে কিন্তু মুনাফার পরিমাণ বেশি হবে।